তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, সকলকে আবারও শুভ সকাল জানাচ্ছি। সরকারি এডওয়ার্ড কলেজ পাবনার পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের অনলাইন ক্লাসে। আমরা এই ক্লাসে যেটি শিখছিলাম সেটি হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের প্রথম অধ্যায়, অর্থাৎ যার শিরোনাম হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত। সর্বশেষ ক্লাসে অর্থাৎ গত সপ্তাহে গত বৃহস্পতিবারে আমরা যেটি শিখে এসেছিলাম, গত বৃহস্পতিবারের অনলাইন ক্লাসে আমরা জেনেছিলাম কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কে। আমরা কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার সম্পর্কে জেনেছিলাম। কৃত্রিম বুদ্ধিমত্তার সাথে মানব বুদ্ধিমত্তা অর্থাৎ আমাদের যে বুদ্ধিমত্তা তার কি কি পার্থক্য আছে বা কি কি মিল আছে বা কি কি অমিল আছে সেই তুলনামূলক একটি আলোচনা আমরা করেছিলাম। এরপরে আমরা হচ্ছে রোবোটিক্স এর প্রাথমিক ধারণা পেয়েছিলাম এবং রোবোটিক্স এর ব্যবহার সম্পর্কে জেনেছিলাম। তাহলে আমরা হচ্ছে রোবোটিক্স এর ব্যবহারের পরে আরেকটি যেটি জেনেছিলাম সেটি হচ্ছে রোবোটিক্স এর ভালো এবং খারাপ সম্পর্কে। ঠিক আছে, এটাই আমরা প্রতি আলোচনাতেই দেখছি যে কোনোটি একেবারে নিরবিচ্ছিন্নভাবে ভালো নয় কিংবা কোনোটি নিরবিচ্ছিন্নভাবে খারাপ নয়, সুবিধাও আছে অসুবিধাও আছে। তাহলে আজকে আমরা যেটি শিখতে যাচ্ছি সেটি হচ্ছে তথ্য এবং যোগাযোগ প্রযুক্তির আরেকটি সাম্প্রতিক প্রবণতা সম্পর্কে। তার এই শব্দটির সঙ্গে তোমরা অনেকেই পরিচিত, এটি হচ্ছে বায়োমেট্রিক্স। আমরা যারাই জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে থাকি কিংবা যারাই হচ্ছে অন্তত মোবাইল ফোন ব্যবহার করে থাকি তাদের সবার সঙ্গে সম্ভবত এই বায়োমেট্রিক্স কথাটি খুবই পরিচিত, কারণ আমাদের বর্তমান যে মোবাইল ফোনের সিম গুলি আছে সেগুলি সাধারণত বায়োমেট্রিক পদ্ধতিতে রেজিস্ট্রেশন করা হয়। বায়োমেট্রিক পদ্ধতিতে তাকে কোনো একজন সুনির্দিষ্ট ব্যবহারকারীর সঙ্গে সংযুক্ত করে রাখা হয়। তাহলে আমরা প্রথমে একটু দেখে নিই যে বায়োলজিক্যাল কিছু তথ্য পরিমাপ এবং বিশ্লেষণ করার যে প্রযুক্তি তাকে আমরা বলছি বায়োমেট্রিক্স। ঠিক আছে, তাহলে এখানে আমাদের কি কি হতে পারে? এই যে এখানে আমরা স্ক্রিনে যেটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে আমাদের জাতীয় পরিচয়পত্রের একটি প্রোটোটাইপ। এটি মূল পরিচয়পত্র নয়, এটি হচ্ছে বিজ্ঞাপনের জন্য বানানো হয়েছিল, কিন্তু আমাদের মূল যে পরিচয়পত্র সেটিও দেখতে হুবহু একই রকম। এখানে দেখো, এখানে হচ্ছে একটি চিপের মতো অংশ রয়েছে, অর্থাৎ এই চিপে আমাদের জাতীয় পরিচয়পত্র যে ব্যবহার করছে সেই ব্যবহারকারীর কিছু তথ্য এখানে সংযুক্ত করা আছে এই চিপের মাধ্যমে। তোমরা সকলেই জানো যে এই পরিচয়পত্রটি অর্থাৎ এই স্মার্ট কার্ডটি যখন আমরা গ্রহণ করতে যাই তখন কিন্তু আমাদের বিশেষ কিছু তথ্য দিতে হয়। আমাদের হয়তো একটি বিশেষ যন্ত্রের ভিতরে তাকাতে বলা হয়, একটি বিশেষ যন্ত্রে আমাদের আঙ্গুলের ছাপ দিতে বলা হয়। এখানে এই যন্ত্রগুলি দিয়ে যেই তথ্যগুলি সংগ্রহ করা হতো সেগুলো হচ্ছে আসলে বায়োমেট্রিক তথ্য, বা এই যে আমরা যে বলেছিলাম যে বায়োলজিক্যাল তথ্য, এগুলো হচ্ছে আমাদের সংশ্লিষ্ট বায়োলজিক্যাল তথ্য। তাহলে বায়োমেট্রিক সিস্টেমের ক্ষেত্রে কিছু উপাদান আছে। বায়োমেট্রিক সিস্টেমের জন্য আমাদের যেটি প্রয়োজন সেটি হচ্ছে সেন্সর প্রয়োজন। সেই সেন্সরকে বিশ্লেষণ করবার জন্য আমাদের একটি কম্পিউটার প্রয়োজন বা যন্ত্র প্রয়োজন। বর্তমানে একসময় শুধুমাত্র কম্পিউটার দিয়েই করা যেত, এখন হয়তো আরো ছোট অনেক যন্ত্র বের হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে খুবই সংক্ষেপে হয়তো কিছু উন্নত মানের মোবাইল ফোন দ্বারাও, উন্নত মানের সেলফোন সেট দ্বারাও এখন বায়োমেট্রিক সিস্টেম বিশ্লেষণ করা যায়। এবং আমাদের অবশ্যই যেটি প্রয়োজন হবে হার্ডওয়্যারের পাশাপাশি সেটি হচ্ছে সফটওয়্যার। সেন্সর হচ্ছে আমরা যে অংশের মাধ্যমে কোনো একটি বায়োলজিক্যাল তথ্য পরিমাপ করা হয় কিংবা যাচাই করা হয় কিংবা বিশ্লেষণ করা হয়। যেমন তোমরা দেখে থাকবে যে আমরা যখন কোনো একটি মোবাইল ফোনের সিম কিনতে যাই আমাদের বলা হয়, দেখা যায় যে একটি ছোট্ট বাক্সের মতো যন্ত্র, সেখানে এক জায়গায় একটি সবুজ বাতি জ্বলছে, সবুজ এলইডি বাতি জ্বলছে। আমাদেরকে বলা হয় যে এখানে আপনার বুড়ো আঙ্গুলের ছাপটি দিন। যেখানে আমরা এটি দিয়ে থাকি সেটি হচ্ছে বায়োমেট্রিক সেন্সর। এরপরে দেখবে যে তার সঙ্গে একটি তার দিয়ে সেই যন্ত্রটি অবশ্যই কোনো না কোনো একটি টার্মিনালের সঙ্গে, সেটি কম্পিউটার হতে পারে কিংবা মোবাইল ফোন হতে পারে কিংবা ট্যাব হতে পারে, অবশ্যই কারোর সাথে যুক্ত আছে। যেখানে যুক্ত আছে সেটি হচ্ছে কম্পিউটার কিংবা তার সংশ্লিষ্ট হার্ডওয়্যার। এবং সবশেষে যেটি থাকবে যে এই সেন্সরের মাধ্যমে তুমি যেই তথ্যটি দিলে সেই তথ্যটিকে যদি গ্রহণ করতে হয় কিংবা বিশ্লেষণ করতে হয় অবশ্যই সেখানে কোনো একটি সফটওয়্যার থাকতে হবে। তাহলে এই যে তিনটি অংশ, এই তিনটি অংশ মিলেই কিন্তু আমাদের বায়োমেট্রিক সিস্টেমের গঠন। তাহলে এখন বায়োমেট্রিক সিস্টেমের আবার যদি আমরা একটু প্রকারভেদ চিন্তা করি, বায়োমেট্রিক সিস্টেম মূলত মোটা দাগে দুইটি ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে গঠনগত বায়োমেট্রিক সিস্টেম, আরেকটি হচ্ছে আচরণগত বায়োমেট্রিক সিস্টেম। গঠনগত বায়োমেট্রিক সিস্টেম বলতে আমরা যেটি বুঝিয়ে থাকি সেটি হচ্ছে আমাদের দৈহিক গঠনের কোনো একটি বিশেষ অংশ বা কোনো একটি বিশেষ অঙ্গকে ব্যবহার করে যখন কোনো বায়োলজিক্যাল তথ্য পরিমাপ বা বিশ্লেষণ করা হয় তখন তাকে বলা হয় বায়োমেট্রিক, গঠনগত বায়োমেট্রিক সিস্টেম। কেমন? যেমন আমাদের ফিঙ্গারপ্রিন্ট হচ্ছে আমাদের দেহের একটি অংশ, আমাদের চোখের আইরিস কিংবা চোখের রেটিনা সেটি আমাদের দেহের একটি অংশ।
আমাদের দৈহিক গঠনের একটি অংশ। এটিকে ব্যবহার করে যখন বায়োমেট্রিক বিশ্লেষণ করা হয় তখন সেটি হচ্ছে গঠনগত। এর বাইরেও কিছু আছে, যেমন সেটি হচ্ছে কণ্ঠস্বর হতে পারে। কণ্ঠস্বর কিন্তু আমাদের শরীরের অংশ নয়, কিন্তু এটি আমাদের আচরণের অংশ। আমরা যখন স্বাক্ষর করি কোনো একটি ডিজিটাল নোটপ্যাডে, আমাদের স্বাক্ষর বা আমাদের হস্তাক্ষর এটিও আমাদের শারীরিক গঠনের অংশ নয়, এটি আমাদের আচরণের অংশ। অতএব এই অংশগুলোকে বা এই বায়োমেট্রিক পদ্ধতিগুলোকে আমরা বলে থাকি আচরণগত বায়োমেট্রিক সিস্টেম। তাহলে বায়োমেট্রিক সিস্টেম দিয়ে আমরা ঠিক কি করে থাকি? বায়োমেট্রিক সিস্টেমের মূল কাজ যেটি বা মূল ব্যবহার যেটি, সেটি একটি হচ্ছে এটি দ্বারা কাউকে শনাক্ত করা যায়, এবং এটির আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এটি দ্বারা কোনো একজনের সত্যতা যাচাই করা যায়। ঠিক আছে, এই যে এখানেই যেরকম তুমি যখনই এই কার্ডটি কোনো ডিজিটাল রিডারে পাঠ করতে দেবে, এটি কিন্তু তোমার সংশ্লিষ্ট যা যা তথ্য আছে সেখানে যদি তেমন কোনো যন্ত্র থাকে সেই যন্ত্রে সে দেখিয়ে দেবে। একইভাবে তুমি আসলেই সেই মানুষটি কিনা সেটির সত্যতা যাচাইও করা যাবে যদি আরেকটি অংশ আবার তোমার ফিঙ্গারপ্রিন্ট কিংবা তোমার রেটিনা স্ক্যান করার করে এই তথ্যের সঙ্গে মেলানোর কোনো সেখানে সিস্টেম থেকে থাকে, কোনো পদ্ধতি যদি থেকে থাকে। ঠিক আছে, তাহলে এইভাবে বায়োমেট্রিক্স এর মাধ্যমে আমরা যেটি করছি বায়োলজিক্যাল তথ্য পরিমাপ এবং বিশ্লেষণ করছি সেন্সর, কম্পিউটার এবং সফটওয়্যার ব্যবহার করে, এবং সেটিকে আমরা দুই ভাগে ভাগ করেছি, একটি গঠনগত বায়োমেট্রিক সিস্টেম আর একটি আচরণগত বায়োমেট্রিক সিস্টেম। এবং বায়োমেট্রিক সিস্টেম আমরা যেখানে ব্যবহার করে থাকি, একটি হচ্ছে আমরা শনাক্তকরণের জন্য ব্যবহার করি, আরেকটি ব্যবহার করে থাকি সত্যতা যাচাইকরণের জন্য। তাহলে আমরা যদি একটু এবার কিছু উদাহরণ দেখে আসি বায়োমেট্রিক সিস্টেমের কি কি উদাহরণ হতে পারে। প্রথমটি আমরা সবাই চিনি, এটি হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট। আমরা সবাই কোথাও না কোথাও দিয়েছি। আমরা যখন মোবাইল ফোনের সিম কিনতে যাই কিংবা সিমটি যখন অনেক সময় হারিয়ে গেলে আবার সেটি যখন রিপ্লেসমেন্ট নিতে যাই কিংবা যখন বদল করতে যাই, এই আঙ্গুলের ছাপটি কিন্তু আমরা নিয়মিত দিয়ে অভ্যস্ত বর্তমানে। তাহলে এই যে দেখো যেটির কথা বলেছিলাম, এই যে এটি হচ্ছে আমাদের বায়োমেট্রিক সেন্সর। এখানে কি করছে, এখানে হচ্ছে একজন ব্যক্তি ঢোকবার জন্য তারা আঙ্গুলটি এখানে প্রেস করেছেন, আঙ্গুলটি এখানে রেখেছেন, অর্থাৎ এই যে এখানে যে সবুজ এলইডি বাতিটি আমরা দেখতে পাচ্ছি সেটি আসলে একটি বিশেষ ধরনের সেন্সর, যেটি একই সঙ্গে একটি আলোকে নিক্ষেপ করে এবং সেই আলোর প্রতিফলনটি সে গ্রহণ করে। অর্থাৎ সে আসলে আমাদের যে এখানে যে আঙ্গুলটি বসানো হয়েছে সেই আঙ্গুলটির ছবি তোলে বিশেষ একটি তরঙ্গ দৈর্ঘ্যের আলো ব্যবহার করে। সেই ছবিটি সে আবার আগে থেকেই তার ডাটাবেজে রাখা বিভিন্ন রকমের যে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে তার সঙ্গে মিলিয়ে দেখে। এটি হয়তো তোমরা অনেকেই জানো যে আঙ্গুলের ছাপ বা ফিঙ্গারপ্রিন্ট হচ্ছে মানুষের একটি অনন্য সিগনেচার, একটি বায়োলজিক্যাল সিগনেচার। কারণ পৃথিবীর প্রতিটি মানুষের আঙ্গুলের ছাপ হচ্ছে আলাদা আলাদা হয়ে থাকে। অতীতকালে একসময় আঙ্গুলের ছাপ ব্যবহার করে যারা গোয়েন্দা ছিলেন বা যারা বিভিন্ন নিরাপত্তা বাহিনীতে কাজ করতেন, বিভিন্ন গোয়েন্দা গল্পে আমরা পড়ে এসেছি যে আঙ্গুলের ছাপ ব্যবহার করে গোয়েন্দারা সাধারণত অপরাধী ধরে থাকতেন। তারা যেই প্রযুক্তিতে কাজ করেন বায়োমেট্রিক সিস্টেমও কিন্তু হুবহু তাই করে। তাদের কাছে আগে থেকে অনেক আঙ্গুলের ছাপ থাকে, তারা মিলিয়ে 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 দেখে যে কোন আঙ্গুলের ছাপটি মিলছে। অতীতকালের গোয়েন্দাদের সাথে এখানে একটি পার্থক্য, আগে গোয়েন্দারা কাজ করতেন অ্যানালগ পদ্ধতিতে, তারা আক্ষরিক অর্থেই, তখন যেহেতু কম্পিউটারের ব্যবহার ছিল না, শার্লক হোমসের আমলে আক্ষরিক অর্থেই গোয়েন্দারা হচ্ছে মিলিয়ে মিলিয়ে দেখতেন যে কোনটি মিলছে। আর বর্তমানে এই কাজটি করা হয়, আমরা বলেছি যে বায়োমেট্রিক সিস্টেমের তিনটি অংশ, এই যে এটি হচ্ছে সেন্সর, এরপরে আরেকটি অংশ আছে এর পেছনে কম্পিউটার এবং একই সঙ্গে সফটওয়্যার। আর হচ্ছে কম্পিউটার এবং সফটওয়্যার ব্যবহার করে মুহূর্তের মধ্যে এই মিলটি করে ফেলেন। আমাদের কাছে কিন্তু মনে হয় যে আমাদের এই বৃদ্ধাঙ্গুলিটি বসানোর সাথে সাথেই আমরা ফলাফল পেয়ে যাচ্ছি। আসলে যেহেতু এটি কম্পিউটারের মাধ্যমে করা হয় বা কোনো একটি ডিজিটাল পদ্ধতিতে করা হয়, এটি খুবই দ্রুত হয়ে যায়। তাহলে এটির মাধ্যমে কি করা যেতে পারে? এটির মাধ্যমে হচ্ছে যাচাই করা যেতে পারে যে আসলেই যেই মানুষটি এখানে ঢুকতে চাচ্ছেন তিনি কিনা। সেক্ষেত্রে আবার কি করতে হবে? সেক্ষেত্রে অবশ্যই এখানে আগে থেকে তার আঙ্গুলের ছাপটি প্রথমে ব্যবহার করে রেজিস্ট্রেশন করে রাখতে হবে। অবশ্যই এদের যে ডাটাবেস, যেখানে তিনি প্রবেশাধিকার চাইছেন, সেখানকার যে ডাটাবেস, সেই ডাটাবেসে অবশ্যই তার আঙ্গুলের ছাপটি আগে থেকেই দেয়া থাকা লাগবে। তোমরা যখন কলেজে ভর্তি হও তোমরা কি করো? কলেজে কি তোমরা সবাই ভর্তি হয়েছো? সবাই তো ভর্তি হয়নি। তোমাদের হচ্ছে খুব সুনির্দিষ্ট কিছু ছাত্র বা ছাত্রী তারা আবেদন করেছিলে, তাদের মধ্যে থেকে আমাদের ঠিক যে কয়টি সিট ততজন নির্বাচিত হয়েছে। নির্বাচিত হবার পরে তোমাদের হচ্ছে রেজিস্ট্রেশনের প্রক্রিয়ার মাধ্যমে, অন্যান্য বছর সরাসরি হয়ে থাকে, এই বছর অনলাইনে হয়েছে, কিন্তু রেজিস্ট্রেশনটি কিন্তু হয়েছে। রেজিস্ট্রেশনে কি করেছো? তোমরা নিজেদের নাম বলেছো,
পিতার নাম বলেছো, ঠিকানা বলেছো, একটি রেজিস্ট্রেশন ফি জমা দিয়েছো ইত্যাদি তথ্য দেওয়ার পরে তোমরা হচ্ছে অফিসিয়ালি সরকারি এডওয়ার্ড কলেজ পাবনার শিক্ষার্থী হিসাবে নিবন্ধিত হয়েছো। ঠিক আছে, এরপর থেকে কিন্তু তোমাদের আমরা শিক্ষার্থী হিসাবে চিনছি, অর্থাৎ এডওয়ার্ড কলেজের শিক্ষার্থী হিসাবে চিনছি। তার আগ পর্যন্ত কিন্তু এডওয়ার্ড কলেজের শিক্ষার্থী হিসাবে তোমরা নিবন্ধিত ছিলে না। বায়োমেট্রিক পদ্ধতি একই পদ্ধতিতেই কাজ করে, যে শুরুর সময় তাকে কিন্তু একবার এই যে এই তথ্যটি তাদের তথ্য ভান্ডারে দিয়ে দিতে হয়। তোমরা যেমন রেজিস্ট্রেশনের সময় একবার তথ্যটি দিয়ে ফেলেছো, এরপরে তোমরা হচ্ছে একটি আইডি কার্ড পাবার কথা কিংবা রোল নাম্বার পাবার কথা ইত্যাদি যখন পেয়েছো, তার অর্থ এডওয়ার্ড কলেজের তথ্য ভান্ডারে কিন্তু এখন তোমাদের তথ্যটি রয়েছে। একইভাবে এই আঙ্গুলের ছাপের তথ্যটি যখন এই তথ্য ভান্ডারে একবার ঢুকে গেল, তারপরে এখন কিন্তু সেটির সাথে সে যতবার আসবে ততবার মিলিয়ে দেখতে পারবে। ঠিক আছে, অর্থাৎ প্রথমবারে তাকে কিন্তু নিজের আঙ্গুলের ছাপের তথ্যটি কিন্তু ডাটাবেজে রেখে দিতে হবে। যদি রাখা না থাকে সে কিন্তু মিলিয়ে কোনো তথ্য পাবে না। তাহলে এইভাবে হচ্ছে কোনো একজন মানুষের পরিচয় যাচাই করা যেতে পারে। এখানে কোনো সুনির্দিষ্ট কিছু মানুষকে তুমি যদি প্রবেশাধিকার দিতে চাও, তুমি যদি খুব গুরুত্বপূর্ণ বা রাষ্ট্রীয় কোনো প্রতিষ্ঠানে যদি নির্দিষ্ট করে দিতে যাও যে ঠিক এই কজন মানুষকে ছাড়া সেখানে ঢুকতে দেওয়া যাবে না, সেক্ষেত্রে ঠিক ওই কজন মানুষের আঙ্গুলের ছাপ এই বায়োমেট্রিক যে ডেটাবেস সেখানে রেখে দিলেই হবে। শুধুমাত্র ওই মানুষের আঙ্গুলের ছাপ ছাড়া সে কিন্তু আর কাউকে ঢুকতে দেবে না। তাহলে এটি গেল হচ্ছে আঙ্গুলের ছাপ। এরপরে আসো বায়োমেট্রিক সিস্টেমের আরেকটি পরিচিত ব্যবহার হচ্ছে মুখমণ্ডল বা ফেস রিকগনিশন। ফেস রিকগনিশন প্রথম দিকে খুবই জটিল একটি প্রযুক্তি ছিল। বর্তমানে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে ফেস রিকগনিশন সফটওয়্যার এখন আসলে খুবই পরিচিত এবং খুবই বহুল ব্যবহৃত হয়ে গেছে। ফেস রিকগনিশন যেটি কাজ করে সেটি হচ্ছে মানব মুখমণ্ডলের বিশেষ কিছু বিন্দুকে সে চিহ্নিত করে, যে এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব, এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব, এমন একটি জ্যামিতিক প্যাটার্ন তারা সৃষ্টি করে। এই প্যাটার্নটি প্রতিটি মানুষের জন্য ভিন্ন ভিন্ন, আমার জন্য একরকম, তোমার জন্য একরকম, আরেকজনের জন্য আরেক রকম। এই তথ্যটি যখন তারা তাদের তথ্য ভান্ডারে রাখে, তারা কিন্তু পুরো মুখমণ্ডলের চেহারাটি স্টোর করে না। তারা স্টোর করে হচ্ছে এরকম তাদের নির্দিষ্ট কিছু বিন্দু আছে, সেই বিন্দুগুলোর অবস্থান বা সেই বিন্দুগুলোর স্থানাঙ্ক তারা ডিজিটাল তথ্য হিসাবে তথ্য ভান্ডারে রেখে দেয়। সামনে যখন কোনো একজন মানুষ আসে, ফেস রিকগনিশন সেন্সরের সামনে যখন দাঁড়ায়, তারা হচ্ছে এই বিন্দুর অবস্থানের সাথে মিলিয়ে বলে দেয় যে আসলে সেই মানুষটি এসছে নাকি অন্য কেউ এসছে। তবে আমাদের আঙ্গুলের ছাপের পদ্ধতিটি যতটি কার্যকর, এই পদ্ধতিটি কিন্তু এই পদ্ধতিতে কিছু ত্রুটি আছে। কেননা তোমার যদি দুজন যমজ ভাই থেকে থাকে, তাদের চেহারা কিন্তু হুবহু একরকম। যমজ ভাই ছাড়াও অনেক সময় কিন্তু দেখা যায় যে দুজন মানুষের চেহারা প্রায় হুবহু একরকম। সেক্ষেত্রে কিন্তু এটি যথেষ্ট নিরাপদ পদ্ধতি নয়। এটিতে আরো একটি সমস্যা আছে। মনে করো তুমি কোনো একদিন রাতে ঘুমিয়ে ফেললে তোমার হচ্ছে চোখ মুখ খুলে গেল। তুমি হচ্ছে অসুস্থ হয়ে চোখ মুখ খুলিয়ে ফেললে। তুমি হচ্ছে কোথাও আঘাত পেয়ে তোমার মুখের এক পাশ বিকৃত হয়ে গেল। এটি যদি হয়, সেক্ষেত্রে কিন্তু এই ফেস রিকগনিশনের যে সফটওয়্যার সে কিন্তু তোমাকে আর চিনতে পারবে না। তোমার যদি কোনো কারণে গাল ফুলে যায়, তোমার যদি কোনো কারণে নাক বাঁকা হয়ে যায়, কোনো কারণে আঘাত পেয়ে তোমার যদি একটি চোখ বন্ধ হয়ে যায়, সে কিন্তু তোমাকে আর ফেস রিকগনিশন সফটওয়্যার দিয়ে চিনতে পারবে না। সে কারণে ফেস রিকগনিশন সফটওয়্যার সুবিধাও আছে, অসুবিধাও আছে। তাহলে এরপরে যদি আমরা আরেকটি উদাহরণ দেখি বায়োমেট্রিক্সের, সেটি হচ্ছে হ্যান্ড জিওমেট্রি। হ্যান্ড জিওমেট্রিতে কি করা হয়, এই যে ফিঙ্গারপ্রিন্টে যেটি করা হতো যে শুধুমাত্র বৃদ্ধাঙ্গুলির বা তর্জনীর আঙ্গুলের ছাপ নেওয়া হতো, আর হ্যান্ড জিওমেট্রিতে যেটা করা হয় যে পুরো হাতের যে জ্যামিতিক গঠন সেটি যাচাই করা হয়। দেখো এখানে যে আঙ্গুল রাখবার কিন্তু এখানে সুনির্দিষ্ট জায়গা রয়েছে, যে এখানে বৃদ্ধাঙ্গুলিটা রাখতে হয়, এখানে তর্জনী, এই ফাঁকা বরাবর মধ্যমা, এখানে অনামিকা এবং এখানে কনিষ্ঠা। এখন হাতের গঠনও তোমরা দেখবে যে এই যে আমাদের হাতের যে 5 আঙ্গুল, এটি কিন্তু সবার সমান নয়। এই যে এটির দৈর্ঘ্য, এটির দৈর্ঘ্য, এটির দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যগুলি এক একজনের এক এক রকম। এবং একই সঙ্গে এই যে এই এক আঙ্গুলের থেকে আরেক আঙ্গুলের মধ্যবর্তী যে দূরত্ব, সেটাও এক একজনের ক্ষেত্রে এক এক রকম। অর্থাৎ এই হাতের যে জ্যামিতি সেটি আমরা খালি চোখে যদি নাও পাই, যন্ত্র কিন্তু খুব নিখুঁত ভাবে এটিকে সংরক্ষণ করতে পারে এবং পরবর্তীতে মিলিয়ে দেখতে পারে। তবে হ্যান্ড জিওমেট্রিও এককভাবে কোনো নিরাপদ পদ্ধতি নয়। এরপরে আর কি আসতে পারে, এরপরে আসতে পারে হচ্ছে চোখ। চোখের আবার দুটি অংশ আছে, একটি হচ্ছে আইরিস স্ক্যান আর একটি হচ্ছে রেটিনা স্ক্যান। এই যে এখানে আমরা যেটি দেখতে পাচ্ছি, দেখো এখানে হচ্ছে মানুষের রেটিনা স্ক্যান করা হচ্ছে। এই যে এই যন্ত্রের মধ্যে এই অংশে তাকে চোখ রাখতে বলা হয়েছে এই বরাবর, এবং তার চোখটিকে স্ক্যান করে তার তথ্য নেওয়া হচ্ছে।
বা তাকে মিলিয়ে দেখা হচ্ছে যে তিনি আসলেই ওই মানুষটি কিনা। আইরিস কিংবা রেটিনা স্ক্যান কিন্তু আমাদের যে জাতীয় পরিচয়পত্র রয়েছে সেখানেও ব্যবহার করা হয়ে থাকে। তোমরা দেখে থাকবে যারা স্মার্ট কার্ড গ্রহণ করেছো বা পরিচিত যারা স্মার্ট কার্ড গ্রহণ করেছে তাদের সাথে কথা বলে দেখতে পারে যে তারা হচ্ছে স্মার্ট কার্ড গ্রহণ করবার সময় তাদেরকে কিন্তু এই যে ফিঙ্গারপ্রিন্ট দিতে হয়েছে এবং চোখের আইরিস কিংবা রেটিনার তথ্য দিতে হয়েছে। একইভাবে যখন আমাদের এখন ডিজিটাল পাসপোর্ট ব্যবস্থা চালু হয়েছে, আগে এক সময় পাসপোর্টে শুধুমাত্র একটি পাসপোর্ট সাইজ ছবি ছাড়া আর কিছুই থাকতো না এবং একটি স্বাক্ষর ছাড়া কিছুই থাকতো না। বর্তমানে আমাদের বাংলাদেশের যে পাসপোর্ট, সেই পাসপোর্টেও কিন্তু বায়োমেট্রিক তথ্য সংযুক্ত আছে এবং সেই বায়োমেট্রিক তথ্যের মধ্যে কেউ যখন পাসপোর্টের জন্য রেজিস্ট্রেশন করতে যায় তাকে হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট দিতে হয় এবং তাকে একটি বিশেষ যন্ত্রে চোখ স্ক্যান করাতে হয়। অর্থাৎ এখন খুব সহজে একজনের পাসপোর্ট আরেকজন ব্যবহার করতে এখন আর পারবে না, কিংবা পাসপোর্ট নকল করা এখন আগের চেয়ে অনেক কঠিন। অতএব এখানে আমাদের নিরাপত্তাটি আগের চেয়ে অনেক বেশি নিশ্চিত হয়েছে বায়োমেট্রিক পদ্ধতির মাধ্যমে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, বায়োমেট্রিক্স এর আরেকটি অংশ হতে পারে হচ্ছে ডিএনএ। ডিএনএ কি জিনিস সেটি সবাই চেনো, তোমরা যেহেতু বিজ্ঞানের ছাত্র তোমরা সবাই চেনো। এটি হচ্ছে ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড। ডিএনএ টেস্টের কথা এখন আমরা অহরহ শুনে থাকি। ডিএনএ হচ্ছে কোন একটি মানব দেহের কিংবা কোন একটি জীব দেহের এটি হচ্ছে একেবারে সবচেয়ে সুপ্রিম বায়োমেট্রিক সিগনেচার। এটি একেবারেই অনন্য। এটি ডিএনএ দিয়ে একেবারে সুনির্দিষ্টভাবে একটি মানুষকেই চিহ্নিত করা সম্ভব। তাহলে ডিএনএ এর মাধ্যমে আমরা যেটি করতে পারি, ডিএনএ এর মাধ্যমে আমরা একেবারে সুনির্দিষ্টভাবে কোনো একজন মানুষকে চিহ্নিত করতে পারি। একেবারে সুনির্দিষ্টভাবে কোনো একজন মানুষ আসলেই আছে কিনা সেটি অপরাধী চিহ্নিতকরণের জন্য হতে পারে, কোনো একজন সুনির্দিষ্ট মানুষকে খুঁজে বের করবার জন্য হতে পারে। অনেক সময় আমাদের উত্তরাধিকারী খুঁজে বের করতে উত্তরাধিকারী নিশ্চিত করতে হয়, কিংবা অনেকে হয়তো উত্তরাধিকার সূত্রে কোনো একটি বিশাল সম্পত্তি পেয়েছেন, তিনি আসলেই তিনি কিনা সেটি নিশ্চিত করবার জন্য আমাদের ডিএনএ পরীক্ষা করতে হয়। বিভিন্ন কাজে আমরা এখন ডিএনএ পরীক্ষণ করে থাকি, তবে এটি অত্যন্ত ব্যয়বহুল। সে কারণে এটি খুব বড় কোনো কাজের প্রয়োজনে ছাড়া ডিএনএ পরীক্ষণ সাধারণত বায়োমেট্রিক পদ্ধতি হিসেবে ব্যবহার করা হয় না। তবে যেখানে তোমার নিরাপত্তাটি অনেক বেশি প্রয়োজন সেখানে কিন্তু আমাদের অনেক বেশি খরচ করতেও কোনো ক্ষতি নেই। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা হচ্ছে বিভিন্ন রকমের বায়োমেট্রিক ব্যবস্থা সম্পর্কে জানলাম। এখানে আরেকটি বায়োমেট্রিক পদ্ধতি রয়েছে, সেটি হচ্ছে কণ্ঠস্বর শনাক্তকরণ বা ভয়েস রিকগনিশন। তোমরাও দেখে থাকবে যে এখন কিছু কিছু মোবাইল ফোন আসছে, কিছু কিছু মোবাইল সেট আসছে যাদেরকে তুমি ভয়েস দ্বারা লক করতে পারো। অর্থাৎ আমরা যখন কথা বলি সেটিকে যদি আমরা একটি গাণিতিক লেখচিত্র আকারে প্রকাশ করতে পারতাম, তোমরা যখন কোনো ডিজিটাল মাধ্যমে তোমরা যখন কোনো গান কিংবা কোনো একটি অডিও ফাইল যদি চালিয়ে দেখো, দেখবে অডিও প্লেয়ার গুলিতে সাধারণত এমন একটি গ্রাফ চলে আসে। এই গ্রাফটি কিন্তু এমনি এমনি আসে না, এই গ্রাফটি কিন্তু আসলেই যেই অডিওটি চলছে সেই অডিওর একটি গাণিতিক রূপায়ণ। তাহলে এখানে আমরা কানে যাই শুনে থাকি না কেন, এই গাণিতিক রূপায়ণটি কিন্তু নিখুঁতভাবে ডিজিটাল পদ্ধতিতে চিহ্নিত করা সম্ভব, বিশ্লেষণ করা সম্ভব এবং মিলিয়ে দেখাও সম্ভব। কখনোই একটি মানুষের সঙ্গে আরেকটি মানুষের কণ্ঠস্বর পুরোপুরি 100% মিলে যাবে সেই সম্ভাবনা খুব কম। সে কারণে কণ্ঠস্বর দিয়েও যদি আগে থেকে সেটি রেকর্ড করা থাকে, আগে থেকে সেটি তথ্য দেওয়া থাকে, সেটির মাধ্যমে কখনো কখনো একটি বায়োমেট্রিক চিহ্নিতকরণ করা সম্ভব। ঠিক আছে, এরপরে তাহলে এখন দেখো কণ্ঠস্বর বা ভয়েস রিকগনিশনের একটি সমস্যা রয়েছে। সেই সমস্যাটি কি? সমস্যাটি হচ্ছে এর আগে হচ্ছে মুখমণ্ডল বা ফেস রিকগনিশনে যে সমস্যাটি ছিল, এখানে সমস্যাটি আরো বেশি। এই যে এখন যেমন শীতকাল চলছে, সকালবেলা উঠেই তোমরা টের পাচ্ছ যে আমি একটু পর পর কাশি দিচ্ছি। বারবার কাশি দিতে থাকলে বা অনেকক্ষণ কথা বলতে থাকলে আমাদের কিন্তু অনেক সময় গলা বসে যায়। আমাদের অনেক সময় শীতের সময় আমাদের কিন্তু অনেক সময় গলাটি ভারী হয়ে আসে বা গলাটি পরিবর্তন হয়ে যায়। সে কারণে ভয়েস রিকগনিশন খুব নিরাপদ কোনো পদ্ধতি নয়। মনে করো তুমি হচ্ছে তোমার অফিসে তোমার ভয়েস দিয়ে লক করে আসলে, পরের দিন সকালে উঠে দেখলে তোমার ঠান্ডা লেগে গলা বসে গিয়েছে এবং পরের দিন কিন্তু তোমার অফিসে তুমি নিজেই ঢুকতে পারবে না, কেননা তোমার এই বসে যাওয়া গলা যন্ত্র কিন্তু আর এখন চিনছে না। তাহলে বায়োমেট্রিক পদ্ধতির অর্থাৎ এর মধ্যে ভয়েস রিকগনিশনের সুবিধা যেমন আছে, অসুবিধাও আছে, কারণ কণ্ঠস্বর খুব সহজেই পরিবর্তিত হয়ে যেতে পারে এমন একটি বায়োমেট্রিক সিগনেচার। সে কারণে এটি খুব সস্তা একটি প্রযুক্তি এবং খুবই অনিরাপদ একটি প্রযুক্তি। তাহলে এরপরে আমরা যেটি দেখব, এরপরে আরেকটি আছে, সেটি হচ্ছে স্বাক্ষর বা ডিজিটাল স্বাক্ষর।
এটিও যারা জাতীয় পরিচয়পত্র করেছো কিংবা যারা হচ্ছে পাসপোর্ট করেছো তারা হয়তো এই জিনিসটির সাথে পরিচিত। এখানে হচ্ছে দেখা যায় যে অনলাইন একটি প্যাডে আমাদের স্বাক্ষর করতে বলা হয় এবং সেই স্বাক্ষরটি কিন্তু একই সাথে এই যে এই তারের মাধ্যমে, এই কেবলটির মাধ্যমে কোনো একটি হার্ডওয়্যারে, কোনো একটি স্থায়ী মাধ্যমে সরাসরি সংরক্ষিত হয়ে যায়। এটি হচ্ছে আরেকটি ভয়েস রিকগনিশন যেমন একটি আচরণগত বায়োমেট্রিক পদ্ধতি ছিল, স্বাক্ষরও কিন্তু একটি আচরণগত বায়োমেট্রিক পদ্ধতি। এর আগ পর্যন্ত আমরা যে কয়টি উদাহরণ দেখে এসেছি তার প্রতিটি ছিল কি, তার প্রতিটি ছিল হচ্ছে গঠনগত, অর্থাৎ আমাদের দৈহিক গঠনের কোন একটি অংশ সংক্রান্ত। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা হচ্ছে বায়োমেট্রিক্স এর বিভিন্ন ধরনের উদাহরণ দেখলাম, তাদের সুবিধাগুলি জানলাম এবং অসুবিধাগুলি সম্পর্কেও কিছুটা আলোচনা করলাম। তাহলে এবারে আমরা যেটি পড়ব সেটি হচ্ছে বায়ো ইনফরমেটিক্স। খেয়াল করো, একটু আগে আমরা কি পড়ে এসেছি, একটু আগে আমরা যেটি পড়ে এসেছি সেটি ছিল বায়োমেট্রিক্স, আর এখন আমরা যেটি পড়তে যাচ্ছি সেটি হচ্ছে বায়ো ইনফরমেটিক্স। দুটি শব্দেরই প্রথমে কিন্তু একটি অংশ কমন, সেটি হচ্ছে বায়ো অর্থাৎ জীব বা জীব সংক্রান্ত, এবং পরের অংশটি হচ্ছে ইনফরমেটিক্স অর্থাৎ ইনফরমেশন থেকে ইনফরমেটিক্স এসছে, এখানে হচ্ছে তথ্য বিশ্লেষণ করা হয়। তোমরা হয়তো বলতে পারো যে একটু আগে আমরা তো তথ্যই বিশ্লেষণ করেছিলাম, কিন্তু এখানে আমাদের এই যে বায়োলজিক্যাল ডেটা বিশ্লেষণের জন্য আমরা তথ্য প্রযুক্তি এবং কম্পিউটারের ব্যবহার করব, এবং ব্যবহার করে এইখানে বায়ো ইনফরমেটিক্স এর ক্ষেত্রে আমাদের এই বিশ্লেষণটি আরো বৃহত্তর পরিসরে। বায়োমেট্রিক্স এর ক্ষেত্রে আমরা শুধুমাত্র একজন মানুষকে চিহ্নিত করতে চেয়েছিলাম কিংবা একজন মানুষকে যাচাই করতে চেয়েছিলাম যে আসলেই অমুক তমুকই কিনা। আর বায়ো ইনফরমেটিক্স যেটি কাজ করে এটি একজন মানুষ নিয়ে কাজ করে না, এটি অসংখ্য মানুষ নিয়ে কাজ করে, কখনো কখনো এটি সারা বিশ্বের সমগ্র মানব জাতিকে কিংবা সমগ্র জীব জগৎকে নিয়েও কাজ করে। অর্থাৎ এটি মানব জাতির সবার ডেটা বিশ্লেষণ যখন করা হয় বৃহত্তর পরিসরে, তখন আমরা তাকে বলি বায়ো ইনফরমেটিক্স। তাহলে এখানে কি কি হতে পারে আমরা যদি একটু দেখে আসি। বায়ো ইনফরমেটিক্স এর ক্ষেত্রে এই যে এখানে এই ছবিটি অবশ্য প্রতীকী, বাস্তবে বায়ো ইনফরমেটিক্স এর চিত্র এমন নয়, এটি হচ্ছে প্রতীকী একটি চিত্রের মাধ্যমে বোঝানো হয়েছে যে কি কি করা যেতে পারে। দেখো এখানে বায়ো ইনফরমেটিক্স বলতে যখনই আমরা ইনফরমেশন নিয়ে কথা বলবো, আমরা যখন উপাত্ত নিয়ে কথা বলবো, আমাদের অবশ্যই প্রথমে যেটি লাগবে সেটি হচ্ছে ডেটা বা তথ্য। তাহলে এখানে আমাদের বায়ো ইনফরমেটিক্স এর ক্ষেত্রে ডেটা কি কি, আমাদের ডেটা হচ্ছে আমাদের ডিএনএ হতে পারে, আমাদের জিন হতে পারে, আমাদের অ্যামিনো অ্যাসিড হতে পারে, আমাদের কি কি প্রোটিন গঠন হয় দেহে সেগুলো হতে পারে। এগুলো হচ্ছে বায়ো ইনফরমেটিক্স এর একদম কাঁচামাল, বায়ো ইনফরমেটিক্স এর মূল ডেটা। এরপরে আমাদের কি প্রয়োজন, আমাদের প্রয়োজন হবে হচ্ছে কিছু বিশেষ জ্ঞান। তোমরা যখন সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষায় অংশগ্রহণ করে থাকো, আমরা কিন্তু তোমাদের জ্ঞান যাচাই করি, তোমাদের অনুধাবন যাচাই করি। একইভাবে বায়ো ইনফরমেটিক্স এর ক্ষেত্রেও বিশেষ কিছু জ্ঞান প্রয়োজন হবে। কি জ্ঞান প্রয়োজন হবে? গণিতের জ্ঞান প্রয়োজন হবে, তথ্য প্রযুক্তি সংক্রান্ত জ্ঞান প্রয়োজন হবে, কম্পিউটেশন বা কম্পিউটার ব্যবহার সম্পর্কিত জ্ঞান। তাহলে এই যে দুটি অংশ, ডেটা এবং জ্ঞান, কোন ডেটা? বায়োলজিক্যাল ডেটাকে আমরা যখন গণিত, তথ্য প্রযুক্তি এবং কম্পিউটার সংক্রান্ত জ্ঞানের সাথে সমন্বয় করছি, সমন্বয় করে যখন এই জ্ঞান দিয়ে আমরা যখন বায়োলজিক্যাল এই ডেটাগুলোকে বিশ্লেষণ করতে চাচ্ছি বৃহত্তর পরিসরে, তখন আমরা তাকে বলছি বায়ো ইনফরমেটিক্স। তাহলে এখানে আমাদের কি কি হতে পারে, যেমন ডিএনএ ক্রমটি যদি আমরা জানি, সেখান থেকে আমরা জানতে পারবো যে সেখানে কি কি প্রোটিন সংশ্লিষ্ট রয়েছে। প্রোটিন ক্রমটি জানতে পারলে আমরা আবার জানতে পারবো যে সেখানে সেই প্রোটিনের গঠনটি কেমন। সেখান থেকে আবার প্রোটিনের গঠন থেকে কখনো কখনো আমরা আবার প্রোটিনের কার্যক্রম সম্পর্কে জানতে পারবো। এই যে বর্তমানে একটি বিশেষ পরিস্থিতির কারণে অনলাইনে তোমাদের ক্লাসটি নিতে হচ্ছে, সরাসরি আমরা ক্লাসরুমে বসে ক্লাস নিতে পারছি না, তার মূল দায়ভারটি কার? তার মূল কারণটি হচ্ছে করোনা ভাইরাস নামে একটি অতিথি এসেছে সারা পৃথিবীতেই এবং বিনা দাওয়াতেই চলে এসছে। কিন্তু তার কারণে আমরা খুব বিব্রতকর একটি পরিস্থিতিতে পড়েছি। আমরা নিরাপত্তার খাতিরে বাসায় বসে যার যার এই তথ্যের আদান প্রদানটি করবার চেষ্টা করছি। বিজ্ঞানীরাও কিন্তু বসে নেই। তোমরা হয়তো সম্প্রতি খবরে দেখেছো, কালকে অন্তত 2টি প্রতিষ্ঠান দাবি করেছে যে তারা হচ্ছে, যদি আমরা এখনো নিশ্চিত নই, কিন্তু বিভিন্ন গণমাধ্যমে ইতিমধ্যে যে খবরটি পাওয়া গিয়েছে যে অন্তত 2টি প্রতিষ্ঠান এই করোনা ভাইরাসের বা এই কোভিড এর ভ্যাকসিন আবিষ্কার করেছে। এখন বর্তমান সময়, এক সময় যখন হচ্ছে অনেক প্রাচীন কালে, যখন লুই পাস্তুরের আমল ছিল বা ওরকম সময় ছিল, তখন বিজ্ঞানীরা যখন ভ্যাকসিন নিয়ে কাজ করতেন, তারা হচ্ছে আক্ষরিক অর্থেই বহুবার চেষ্টা করে 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 দেখতেন যে এটা দিয়ে কাজ হয় কিনা, ওটা দিয়ে কাজ হয় কিনা, তমকটা দিয়ে কাজ হয় কিনা, করতে করতে হঠাৎ হয়তো ভাগ্যক্রমে তারা একসময় ভ্যাকসিনটি পেয়ে যেতেন।
বা কখনো কখনো তারা হচ্ছে পরিস্থিতি থেকে তথ্য নিতেন যে কোথায় কোথায় এই রোগটি কম হয়, সেখান থেকে একটা আন্দাজ করবার চেষ্টা করতেন। বর্তমানে যে ভ্যাকসিন প্রযুক্তি এখানে কিন্তু, বা বর্তমানে যে ওষুধের প্রযুক্তি সেখানে কিন্তু এত আন্দাজের কোনো স্থান নেই। এখানে সরাসরি যেহেতু করোনা ভাইরাসের ডিএনএ এবং জিন সম্পর্কে বিজ্ঞানীদের জানা আছে, সেই তথ্য বিশ্লেষণ করে বিজ্ঞানীরা আগে থেকেই উল্টো দিক থেকে হিসাব করার চেষ্টা করেন, আগে থেকেই ব্যাক ক্যালকুলেশন করার চেষ্টা করেন যে ঠিক কিভাবে গেলে করোনা ভাইরাসকে বা সংশ্লিষ্ট ভাইরাসটিকে ঠেকানো যাবে বা তার কিভাবে তাকে ভ্যাকসিনেট করা যাবে। অর্থাৎ এখানে কিন্তু পুরো গুরুত্বটি মূলত বায়ো ইনফরমেটিক্সের। তাহলে আমরা যদি একটু বায়ো ইনফরমেটিক্সের সুবিধা এবং অসুবিধাগুলো দেখে আসি। আমরা কিন্তু বারবারই বলেছি যে আমাদের এই যে বায়ো ইনফরমেটিক্স হোক বা বায়োমেট্রিক্স হোক বা তথ্য যোগাযোগ প্রযুক্তি, যে কোনো সাম্প্রতিক প্রবণতা হোক, আমরা কিন্তু এককভাবে সুবিধা কোনোটি থেকে পাচ্ছি না বা এককভাবে অসুবিধাও কোনোটি থেকে পাচ্ছি না। আমরা কিন্তু সুবিধা এবং অসুবিধা দুটি মিলিয়েই পাচ্ছি। বায়ো ইনফরমেটিক্সও কিন্তু এই সুবিধা এবং অসুবিধার বাইরে নয়। এটি থেকে আমরা সুবিধাও পাই, এটি থেকে আমরা কিছু অসুবিধার মুখোমুখিও হই। তাহলে আমরা প্রথমে সুবিধাগুলো যদি দেখে নিই যে বায়ো ইনফরমেটিক্স এর কারণে কি কি সুবিধা আমরা পাচ্ছি। প্রথম সুবিধাটি হচ্ছে বায়ো ইনফরমেটিক্স এর সংক্রান্ত জ্ঞান দ্বারা আমরা খুব সহজেই আণবিক জীববিদ্যা এটির গবেষণা করতে পারছি। অর্থাৎ একেবারে আমাদের কোষের অনেক ভেতরে ডিএনএ কিংবা ডিএনএরও যে আণবিক গঠন কিংবা প্রোটিনের যে আণবিক গঠন, আমরা একেবারে সেই পর্যায়ে গবেষণা করতে পারছি আগের চেয়ে অনেক ভালোভাবে। কিংবা অনেক সময় এখন আমরা সরাসরি আণবিক পর্যায়ে না গিয়ে সরাসরি মডেলের মাধ্যমে, আমাদের যদি পর্যাপ্ত তথ্য থাকে, বিজ্ঞানীরা এখন কিন্তু অনেক অণুর মডেল কিংবা অনেক ডিএনএ মডেল কিংবা কোনো একটি নির্দিষ্ট জিনের মডেল আগে থেকেই গঠন করে কম্পিউটারের মাধ্যমে বিশ্লেষণ করে দেখেন যে জিনটি এমন হলে কি হতে পারে, অন্যরকম হলে কি হতে পারে। অর্থাৎ আগে থেকেই কিন্তু এখন আন্দাজ করবার একটি মডেল ব্যবহার করে কাজ করবার কিন্তু সুযোগ রয়েছে, এবং সেই সুযোগটি আমাদের এনে দিয়েছে বায়ো ইনফরমেটিক্স। এরপরে যেটি ডিএনএর গঠন কেমন, সেটিকে কিভাবে পাঠ করা যায় এবং কিভাবে সেটিকে বিশ্লেষণ করা যায়, সেটি সম্পর্কেও কিন্তু আমাদের সুবিধা দিচ্ছে বায়ো ইনফরমেটিক্স। ঠিক আছে। এবং সবশেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ যেটি, যে ওষুধ উদ্ভাবন এবং উন্নয়ন। তোমরা জেনে থাকবে যে এখন আমাদের যেহেতু বর্তমান যুগে বিভিন্ন রকমের প্রতিদিনই নতুন ধরনের অসুখ কিংবা নতুন ধরনের রোগের উৎপত্তি হচ্ছে, একই সঙ্গে ডাক্তার এবং বিজ্ঞানীরা, চিকিৎসা বিজ্ঞানীরা, তারা কিন্তু আবার সেই রোগকে কিভাবে লড়াই করতে হবে, সেই রোগকে কিভাবে ফাইট করতে হবে, তার পদ্ধতি উদ্ভাবন করছেন। আগে একসময় প্রাচীন কালে যারা চিকিৎসক ছিলেন তাদেরকে অনেকটাই অজানার উপরে বা শুধুমাত্র অভিজ্ঞতার উপরে নির্ভর করে চিকিৎসা দিতে হতো। বর্তমানে যেটি সুবিধা রয়েছে যে বর্তমানে কোনো একটি ওষুধ উদ্ভাবন করতে গেলে কিংবা কোনো ওষুধ আরো শক্তিশালী করতে গেলে কিংবা সুনির্দিষ্ট কোনো অসুখের জন্য বা সুনির্দিষ্ট একটি মানুষের জন্য ওষুধ বানাতে গেলে এখন আমাদের বায়ো ইনফরমেটিক্স এর জ্ঞানটি প্রয়োজন হয়। এখন কিন্তু বর্তমানে রোগগুলি কিন্তু অনেকটাই জটিল আকার ধারণ করে থাকে। অনেক সময় হয়ে থাকে এমন যে একই মানুষের হয়তো একাধিক জটিলতা আছে, হয়তো একই মানুষের একই সঙ্গে ডায়াবেটিক্স প্রবলেমও আছে, আবার একই সঙ্গে হয়তো তার হার্টের সমস্যা আছে কিংবা উচ্চ রক্তচাপের সমস্যা আছে। সেক্ষেত্রে যেটি সমস্যা হয় যে দেখা যায় একটি ওষুধ দিলে আবার অন্য আরেকটি রোগে অসুবিধা হয়ে যায়। অর্থাৎ একটি ওষুধের কি বলে যেটি পার্শ্ব প্রতিক্রিয়ায় অন্য আরেকটি অসুখ হয়তো বৃদ্ধি পায়। এইসব ক্ষেত্রে বিজ্ঞানীরা চেষ্টা করেন যে কোনো একটি সুনির্দিষ্ট ক্ষেত্রে বা সুনির্দিষ্ট একটি রোগের ক্ষেত্রে একেবারে পার্সোনালাইজড বা কাস্টমাইজড ওষুধ বানানো যায় কিনা, সেটি যখন বানানোর চেষ্টা করা হয়, সেজন্য আমাদের যা প্রয়োজন হয় সেটির নামও কিন্তু বায়ো ইনফরমেটিক্স। ঠিক আছে। এই যে আমাদের করোনা ভাইরাস সংক্রান্ত যে গবেষণা চলছে, করোনা ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কারে যে গবেষণা চলছে, সেই গবেষণাতেও কিন্তু মাইক্রোবায়োলজিস্ট যারা আছেন বা ভাইরোলজিস্ট যারা আছেন কিংবা ফার্মাসিস্ট যারা আছেন, এখানে কিন্তু বিভিন্ন দলের বা বিভিন্ন জ্ঞানের বিভিন্ন শাখার মানুষদের একটি মিলন মেলা ঘটেছে। তারা সবাই একটি অংশের ক্ষেত্রে তারা কিন্তু মিলেমিশে কাজ করছেন, সেটি হচ্ছে বায়ো ইনফরমেটিক্স। তারা প্রত্যেকে, কেউ হয়তো ওষুধ সম্পর্কে জানেন, কেউ হয়তো ভাইরাস সম্পর্কে জানেন, কেউ হয়তো মানব দেহ সম্পর্কে ভালো জানেন, কিন্তু প্রত্যেকের জানা তথ্যকে একসঙ্গে করে এবং ল্যাব থেকে প্রাপ্ত তথ্যকে একসঙ্গে করছেন কিন্তু বায়ো ইনফরমেটিক্স দ্বারা। এবং এটিতে আরো একটি সুবিধা রয়েছে। আগে এক সময় দেখা যেত যে বাংলাদেশের কোনো প্রত্যন্ত অঞ্চলে বসে কেউ হয়তো কোনো একটি আবিষ্কার করেছেন, কিন্তু সেটি কিন্তু সারা দুনিয়ার সাথে ছড়িয়ে দেওয়ার, কিন্তু সারা দুনিয়াকে জানানো
অনেক কঠিন ছিল। হয়তো একসময় আমরা দেখেছি যে একসময় চিঠির যুগ ছিল, চিঠির পরে একসময় টেলিগ্রাফ বা রেডিও ইত্যাদির যুগ এসছে। বর্তমানে যুগটি হচ্ছে ইন্টারনেটের যুগ। বর্তমান যুগটি হচ্ছে একটি বিশ্বগ্রামের যুগ, অর্থাৎ গ্লোবাল ভিলেজের যুগ। এখানে সুবিধা আছে যে সারা পৃথিবীর বিভিন্ন বিজ্ঞানীরা, বিভিন্ন চিকিৎসা বিজ্ঞানীরা এখানে যেই তথ্যগুলি পাচ্ছেন এবং বিশ্লেষণ করছেন, সেই তথ্য কিন্তু একই সঙ্গে সাথে সাথে সারা বিশ্বে ছড়িয়ে পড়বার সুযোগ পাচ্ছে। এখানে বাংলাদেশের যে বিজ্ঞানীরা কাজ করছেন তারা কিন্তু একই সাথে আমেরিকান বিজ্ঞানীদের সাথে যোগাযোগ করতে পারছেন, তথ্য বিনিময় করতে পারছেন, তাদের কি সুবিধা এবং অসুবিধা হচ্ছে সেটুকু চাইলে জানতে পারছেন। অতএব এই তথ্য এবং যোগাযোগ প্রযুক্তির এই যুগে আমাদের বায়ো ইনফরমেটিক্স নিয়ে কাজ করা কিন্তু অনেক সুবিধাজনক হয়েছে, এবং এর মাধ্যমে আমরা যে সুবিধাগুলো পাচ্ছি সেগুলো অনেক বেশি, এবং সেগুলো মানব জাতির অনেক বড় বড় কল্যাণকর কাজের সুযোগ সৃষ্টি করছে। তাহলে এবারে যদি আমরা দেখি যে আমরা তো অনেকগুলো সুবিধা দেখলাম, এবারে আমরা হচ্ছে একটু এর অসুবিধাগুলো দেখে আসবো। এর অসুবিধা কি কি হতে পারে? এর প্রথম অসুবিধা হচ্ছে এই যে বায়ো ইনফরমেটিক প্রযুক্তি বা বায়ো ইনফরমেটিক্স, এটি হচ্ছে অত্যন্ত ব্যয়বহুল এবং জটিল একটি প্রযুক্তি। ঠিক আছে, অর্থাৎ এটি কিন্তু ইচ্ছা হলেই যে কারো ব্যক্তিগত পর্যায়ে এটি ব্যবহার করা সম্ভব না। এটি সাধারণত রাষ্ট্রীয় পর্যায়ে কিংবা প্রাতিষ্ঠানিক পর্যায়ে ব্যবহার করা হয়ে থাকে, এবং এই প্রযুক্তিটি অত্যন্ত জটিল। অতএব এটি কিন্তু যে কেউ ব্যবহার করতে পারবে না। এটি ব্যবহার করবার জন্য অবশ্যই সুনির্দিষ্ট জ্ঞানের এবং সুনির্দিষ্ট সক্ষমতার প্রয়োজন আছে। এরপরে যেটি দ্বিতীয় সমস্যা, যেটি হচ্ছে আমাদের এই ডিজিটাল দুনিয়ার খুব বড় ধরনের একটি সমস্যা, যে বায়ো ইনফরমেটিক্স এর মাধ্যমে কিন্তু তথ্যের গোপনীয়তা ভঙ্গের আশঙ্কা থাকে। তথ্যের গোপনীয়তা কিভাবে ভঙ্গ হতে পারে? ধরো তুমি তোমার বায়োমেট্রিক তথ্যটি কোনো একটি ডিজিটাল মাধ্যমে গিয়েছে। এখন ডিজিটাল মাধ্যমে কোনো তথ্যই পুরোপুরি নিরাপদ নয়, কোনো তথ্যই পুরোপুরি অনিরাপদ নয়। ডিজিটাল মাধ্যমে যে কোনো তথ্য কিন্তু এই ডিজিটাল দুনিয়ার কোনো না কোনো অংশে রয়েছে, কোনো না কোনো সার্ভারে রয়েছে, কোথাও না কোথাও কারো না কারোর কাছে এই তথ্যগুলির কপি রয়েছে। অর্থাৎ তোমার ব্যক্তিগত বা বায়োমেট্রিক তথ্যটি যদি উন্মুক্ত হয়ে পড়ে, সেটি কিন্তু তোমার জন্য বড় ধরনের বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে। সবশেষে আরেকটি যেটি সমস্যা, এই যে আমরা যেটি বলছিলাম, কি বলছিলাম, যে বা ইনফরমেটিক্স এর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে এর মাধ্যমে আমরা নতুন নতুন ওষুধ উদ্ভাবন করতে পারি, ওষুধের উন্নয়ন ঘটাতে পারি। ঠিক একই কারণে বা একই স্থানে এখানে অসুবিধাটি হচ্ছে যে এর মাধ্যমে কিন্তু জীববৈচিত্র্য এবং পরিবেশের ভারসাম্য নষ্ট হবারও একটি আশঙ্কা থাকে। কিভাবে? কারণ এই যে বায়ো ইনফরমেটিক্স ব্যবহার করে বিভিন্ন ওষুধের উন্নয়ন করবার চেষ্টা করা হচ্ছে, বিভিন্ন ভাইরাসের সাথে কিভাবে মানুষ লড়াই করবে তার পদ্ধতি খুঁজে বের করতে চেষ্টা করা হচ্ছে। এই গবেষণার পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে কিন্তু কখনো কখনো আরো খুব খারাপ কিছু হয়ে যেতে পারে। হয়তো এমন একটি নতুন ধরনের ডিএনএ কিংবা নতুন ধরনের জিন হয়তো বিশ্লেষণ করা হলো বা সংশ্লেষণ করা হলো, যেটি হয়তো কোনো একটি ভাইরাসকে আরো শক্তিশালী করে ফেললো, সেটি হওয়া সম্ভব। বায়ো ইনফরমেটিক্স ব্যবহার করে এখন কিন্তু আমরা আগেই বলেছিলাম যে মানুষকে আমরা যতই নিজেদেরকে নিজেরাই সেরা জীব বলে ঘোষণা দিয়ে দেই না কেন, পৃথিবীর এই বিশাল পরিসরে মানুষ 8-10টি জানোয়ারের মতোই খুব ক্ষুদ্র একটি জানোয়ার, খুবই ক্ষুদ্র একটি জীব। শুধুমাত্র আমরা কথাবার্তা বলি, অনেক কিছু বানাই বা বানাতে পারি, আমরা আমাদের জ্ঞানটিকে সংরক্ষণ করে রাখতে পারি। এই সুবিধার কারণে আমরা হয়তো পৃথিবীতে রাজত্ব করে বেড়াচ্ছি, কিন্তু জীববিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে মানুষ কিন্তু 8-10টি জীবের মতোই একটি দুর্বল একটি জীব। এখন মুশকিল হচ্ছে এই কারণে মানুষ যখন বায়ো ইনফরমেটিক্স ব্যবহার করে নিজেদের সাথে নিজেরাই যখন মারামারি করে বেড়ায়, আমরা এর আগেও দেখেছি যে বিভিন্ন রোবোটিক্স বা অন্যান্য কৃত্রিম বুদ্ধিমত্তা আমরা যেমন ভালো কাজে ব্যবহার করতে পারি, অপরাধীদের কাছে গেলে কিংবা সন্ত্রাসীদের কাছে গেলে সেটি দ্বারা কিন্তু খারাপ কাজও করা সম্ভব। ড্রোন দিয়ে তোমার খুব গুরুত্বপূর্ণ কোনো একটি জীবন রক্ষাকারী ওষুধ পৌঁছে দেওয়া সম্ভব, আবার ড্রোন ব্যবহার করে মাইলের পর মাইল ভূমিতে বোমা ফেলে একেবারে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া, মানুষকে মেরে ফেলাও সম্ভব। অর্থাৎ ভালো এবং খারাপ দুটি ব্যবহারই কিন্তু আছে। বায়ো ইনফরমেটিক্স এর অবস্থাটা এমনই, যদি এটি বিজ্ঞানীদের বা চিকিৎসা বিজ্ঞানীদের হাতে পড়ে, তারা এটি দ্বারা যেমন ওষুধ উদ্ভাবন করতে পারবেন, একই সঙ্গে এটি যদি কোনো সন্ত্রাসীর হাতে পড়ে, সে কিন্তু এটি ব্যবহার করে কোনো একটি জীবাণু অস্ত্র কিংবা বায়োলজিক্যাল ওয়েপন তৈরি করতেও পারে। সেটি হচ্ছে বায়ো ইনফরমেটিক্স এর আশঙ্কা, এবং তার কারণে কিন্তু জীববৈচিত্র্য এবং পরিবেশের ভারসাম্য অনেক ভয়াবহ আকারে নষ্ট হওয়া সম্ভব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা হচ্ছে বায়ো ইনফরমেটিক্স এর সুবিধা এবং অসুবিধা সম্পর্কে জানলাম। এবারে আমরা যেটি দেখব যে আমরা আজকের এই অনলাইন ক্লাসে আমরা দুটি
ব্যাপার সম্পর্কে জেনেছি, একটি ছিল বায়োমেট্রিক্স আর একটি ছিল বায়ো ইনফরমেটিক্স। এই দুটির নাম খুবই কাছাকাছি, আমরা এখন একটু দেখবো যে এদের পার্থক্যগুলো কি কি। বায়োমেট্রিক্স কি করে? বায়োমেট্রিক্স হচ্ছে জৈব তথ্য বিশ্লেষণ করে এবং সেটি করে হচ্ছে ব্যক্তিগত পর্যায়ে। আর বায়ো ইনফরমেটিক্স কি করে? সে কিন্তু শুধু তথ্য বিশ্লেষণই করে না, সে আবার বিভিন্ন জৈব সমস্যা সমাধানও করতে চায়। এরপরে যেটি দেখবো যে বায়োমেট্রিক্স হচ্ছে দৈহিক গঠন ইত্যাদি তথ্য বিশ্লেষণ করে এবং মূলত সেটি হচ্ছে শনাক্ত করে থাকে। সেটি একটি নির্দিষ্ট মানুষকে বা নির্দিষ্ট ব্যক্তিকে তার জৈব তথ্যের প্রেক্ষিতে শনাক্ত করতে সাহায্য করে বা চিহ্নিত করতে সাহায্য করে। অন্যদিকে বায়োইনফরমেটিক্স কি করে? বায়োইনফরমেটিক্স হচ্ছে তথ্যকে কম্পিউটার দ্বারা এবং গণিত দ্বারা বিশ্লেষণ করে এবং এই বিশ্লেষণের দ্বারা কখনো কখনো কিন্তু সামনের দিকে এগিয়ে যাওয়া সম্ভব, অর্থাৎ বিশ্লেষণ করে যেটি এখনো ঘটেনি সেটি সম্পর্কেও কিন্তু ধারণা পাওয়া সম্ভব। তাহলে বায়োমেট্রিক্স আমরা কোথায় ব্যবহার করি? আমরা বায়োমেট্রিক্স ব্যবহার করে থাকি হচ্ছে নিখুঁত নিরাপত্তার জন্য। আর বায়োইনফরমেটিক্স কি করে? বায়োইনফরমেটিক্স হচ্ছে আণবিক জেনেটিক্সকে দৃশ্যমান করে। আগে আণবিক জেনেটিক্স আমরা হচ্ছে তাত্ত্বিকভাবে পড়তাম, এখন কিন্তু বাস্তবেই জেনেটিক্স এর গঠন বা আণবিক পর্যায়ে জেনেটিক্স কিভাবে কাজ করে সেটি বায়ো ইনফরমেটিক্স এর প্রযুক্তির মাধ্যমে বিজ্ঞানীরা জেনে থাকেন। এরপরে বায়োমেট্রিক্স এর একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এটি পূর্বে গৃহীত তথ্যের ভিত্তিতে কাজ করে। তুমি যখন ফিঙ্গারপ্রিন্ট যাচাই করতে যাবে, অবশ্যই তোমার ফিঙ্গারপ্রিন্টের তথ্যটি আগে থেকে দেয়া থাকতে হবে, পূর্বে গৃহীত তথ্য থাকতে হবে, তার ভিত্তিতে সে যাচাই করতে পারবে। অন্যদিকে বায়োইনফরমেটিক্স কিন্তু তথ্যের সাহায্যে নতুন পথের সন্ধান, যেমন এই যে করোনা ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কারে সে পথ দেখাচ্ছে, এটি হচ্ছে নতুন পথের সন্ধান দেয়। আর বায়োমেট্রিক্স হচ্ছে তুলনামূলকভাবে কম ব্যয়বহুল এবং বায়োমেট্রিক্স হচ্ছে অত্যন্ত ব্যয়বহুল একটি প্রযুক্তি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের এই অনলাইন ক্লাসটি আপাতত এখানেই শেষ।